जय हिंद दोस्तों। जैसे कि मैंने কাল আমি দিয়েছিলাম পার্ট 1, আজকে পার্ট 2 নিয়ে আসলাম। জেনারেল স্টাডিজের মোট কোয়েকশন ছিল 100টি। প্রথম ভাগে আমি দিয়েছিলাম 50টি প্রশ্ন, আজকে আরও 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্ল্যানেট ভেনাস ইজ দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম বিকজ। ভেনাস মানে শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ। এর কারণ হলো ইট ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য সান। না, এটা হবে না, কারণ নিয়ারেস্ট টু দ্য সান হলো বুধের হলো মার্কারি, এটা ভুল অপশন। বি হলো ইট ইজ অফ ইটস গ্রিন হাউস এফেক্ট, হ্যাঁ শুদ্ধ। অফ ইটস থিক অ্যাটমসফিয়ার হুইচ ইজ অ্যাবাউট 100 টাইমস মোর মেসিভ দেন দ্য আর্থ। অপশন বি এবং সি কারেক্ট। আমরা ডি অপশনে দেখছো বি এবং সি কারেক্ট, তার মানে অপশন ডি কারেক্ট হবে। Who certified that a bill to be introduced in the Lok Sabha is a money bill? The Speaker of Lok Sabha. মানি বিল মানে অর্থ বিল, সেটা অর্থ বিল কিনা এটা নির্ধারণ করবেন কে? লোকসভার অধ্যক্ষ। বর্তমান লোকসভার অধ্যক্ষ হলেন ওম বিড়লা। আর্টিকেল 110 অনুযায়ী অর্থ সংক্রান্ত ট্যাক্সেশনের উপরে থাকে। যেহেতু এটা হচ্ছে মানি বিল, মানি মানে অর্থ সংক্রান্ত সব কিছু থাকে। সেক্ষেত্রে মানি বিল একমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, রাজ্যসভায় উত্থাপন করা যায় না। রাজ্যসভায় শুধুমাত্র অর্থ বিলের যে প্রস্তাব সেটা পাঠানো হয়, আর রাজ্যসভা 14 দিনের মধ্যে সেই অর্থ বিলের সংক্রান্ত জমা দিতে হবে, বাধ্য। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টার্মড এজ দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সংবিধানের কোন ধারাকে বা কোন আর্টিকেলকে সংবিধানের আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সোল মানে আত্মা বলা হয়। সংবিধানের আত্মা কাকে কোন আর্টিকেলকে বলা হয়? তার মানে আর্টিকেল নাম্বার 32 আর্টিকেলকে 32 নম্বর আর্টিকেলকে বলা হয় সংবিধানের আত্মা স্বরূপ। আর সেটি কে বলেছিলেন? সেটা বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। সেইড বাই ডক্টর বি আর আম্বেদকর। আর্টিকেল 32 ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর আর্টিকেল 32 হলো কনস্টিটিউশন রেমেডিজ মানে সংবিধান প্রতিকারের অধিকার। আর মোট আর্টিকেল মৌলিক অধিকার হলো 6টি। আর 12 থেকে 35 পার্ট 3-তে সংবিধানের 3য় অধ্যায়ে রয়েছে মৌলিক অধিকার। মোট 6টি অধিকার। আর সম্পত্তির অধিকার একটি ছিল, প্রথমে ছিল 60টি অধিকার, মৌলিক অধিকার। আর 44 নম্বর সংবিধান সংশোধন 1978 সালে সংবিধান থেকে মানে সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়। 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে রয়েছে মৌলিক অধিকারগুলি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট রিগার্ডিং দ্য অপারেশন অফ দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া? কন্টিনজেন্সি ফান্ড কেগের যে স্যালারি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে স্যালারি সেটা দেওয়া হয় এই কন্টিনজেন্সি ফান্ড থেকে। আর এটা সংবিধানের 266 ক্লোজ 1-এ রয়েছে। আর এটা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অপারেট দ্য ফান্ড উইথ অ্যাপ্রুভেল অফ দ্য লোকসভা ইন কেস অফ এক্সটার্নাল এগ্রেশন অনলি। এই যে কন্টিনজেন্সি ফান্ড সেটা রয়েছে একমাত্র রাষ্ট্রপতির হাতে। উনি এই টাকাটা যদি জরুরি অবস্থায় দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, দেশে যদি কোনো বৈদেশিক আক্রমণ বা বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ খরা দেখা দেয়, তাহলে এই ফান্ডটা তিনি 266 ক্লোজ 1-এর ফান্ডটা তিনি ব্যবহার করতে পারেন। এটা 1950 সনের সংবিধানে পার্লামেন্টের একটা অ্যাক্ট অনুযায়ী সেটা রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এটা আনফোরসিন, তোমরা দেখতে পাচ্ছ হোয়েন ক্রাইসিস আনফোরসিন এক্সপেন্ডিচার, যখন কোনো আনফোরসিন মানে অদৃশ্য কোনো ব্যয় যদি দেখা দেয় তাহলে সেটা রাষ্ট্রপতি করতে পারেন। আর্টিকেল 359 অফ দ্য কনস্টিটিউশন অথরাইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু সাসপেন্ড দ্য রাইট টু মুভ এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এখানে অপশন হবে ফেইলার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন স্টেট। ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল, মোট ইমার্জেন্সি 3টা আছে, 352, 354, 356 এবং 360। সবগুলি রাষ্ট্রপতি জরুরিকালীন অবস্থা ঘোষণা করতে পারেন।
352 থেকে 360 পার্ট 18 সংবিধানের পার্ট মানে খণ্ড 18তে রয়েছে মোট 3টি জরুরি অবস্থা। এখানে উল্লেখ আছে যে 359 ধারা অনুযায়ী যদি রাষ্ট্রপতি মনে করেন যে একটা রাজ্য সেটা সংবিধানের অনুযায়ী চলতে পারছে না বা সংবিধান অনুযায়ী চলে না, ওনার যদি সন্দেহ হয় এই রাষ্ট্রে, তাহলে এই রাজ্যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। দ্য হাইয়েস্ট ল অফিসার ইন ইন্ডিয়া ইজ, হাইয়েস্ট ল অফিসার মানে হলো হাইয়েস্ট যে আইনমন্ত্রী, আইনের যে অফিসার উনি হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ দেন। এখানে দেখতে পাচ্ছ সংবিধানের আর্টিকেল 76 অনুযায়ী অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। Which part of the Indian Constitution is described as the Magna Carta of Indian Constitution? Fundamental Part 3 containing fundamental rights, আর্টিকেল 12 থেকে 15 পর্যন্ত যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, সেগুলি হলো ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 3তে রয়েছে, তোমাদের সকল জানা আছে। The very term secular in the Indian Constitution was included after which amendment of the Constitution? সংবিধানের 42 নম্বর ধারা সংশোধন অনুযায়ী সেকুলার শব্দটি সংবিধানে সন্নিবিষ্ট করা হয়, আর এটা করেছিলেন 1976 সালে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর গরিবি হটাও একটা স্লোগান ছিল, সেটাও করেছিলেন ইন্দিরা গান্ধী। আর ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন 1975 সালে 23, সম্ভবত 23 কত তারিখে জরুরি ঘোষণা করেন, আর বিভিন্ন সমালোচনাও হন। দ্য কনস্টিটিউশন 36 অ্যামেন্ডমেন্ট 1975 সালে যে 34 নম্বর সংবিধান সংশোধন হয়েছিল, সেটা কিসের জন্য? ডিক্লারেশন অফ সিকিম টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। ইন্ডিয়ান ইউনিয়নে যে সিকিম ছিল, সেই সিকিম রাজ্য সংবিধানের 34 নম্বর অ্যামেন্ডমেন্ট 1975 সালে সেটাকে গঠন করা হয়। আর সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, আর কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট পিক অফ ওয়ার্ল্ড। তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, সেটা রয়েছে সিকিমে। 9,900 স্কোয়ার কিলোমিটার, 9,096 স্কোয়ার কিলোমিটার। আর সিকিমে কোন কোন দেশের সঙ্গে মানে নিজের সীমা সাজা করে? চায়না, ভুটান আর নেপালের সঙ্গে সিকিমের সীমা রয়েছে। আর একমাত্র ওয়েস্ট বেঙ্গলের সাথে পশ্চিমবঙ্গের সাথে সীমা রয়েছে, আন্তর্জাতিক সীমা রয়েছে, রাজ্যিক সীমা রয়েছে সিকিমের। সিকিমের রাজধানী গ্যাংটক। আর সিকিমের প্রধান মুখ্যমন্ত্রী কে হলেন? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মানি বিল? বাজেটটা মানি বিল নয়। অ্যাপ্রিসিয়েশন বিল মানি বিল, সিকিং ভুটান অ্যাকাউন্ট এটাও মানি বিলের আন্ডারে আসে, ফাইন্যান্সিয়াল বিল এটাও মানি আন্ডারে আসে। আর মানি বিল যে আছে, মানি বিলটা আর্টিকেল 110-এ মানি বিল আছে। আর বাজেট যে শব্দ, যেটা বাজেট বলে কোনো সংবিধানের শব্দ নেই। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 112 নম্বর আর্টিকেলে রয়েছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটাও বাজেট নামে পরিচিত। ইউএন ইন ইটস রিপোর্ট ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2012 has noted that India will be the world largest population country leaving behind China। 2028 সনে চায়নাকে ছেড়ে যাবে, ভারত হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। 2023 টু বি 2028 থেকে 2028-এর ভিতরে হবে ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ চায়নাকে ছেড়ে যাবে, আর জনসংখ্যায় বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যা ভারতে হবে। এটা গুগলের সোর্স, গুগল থেকে সার্চ করে দেখলাম। নীতি আয়োগ, হু ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য ফার্স্ট সিও অফ নীতি আয়োগ? ফার্স্ট সিও নীতি আয়োগের কিতা সিন্ধুশ্রী কুল্লার হলেন নীতি আয়োগ। নীতি আয়োগ কখনো গঠন করা হয়েছিল 2015 সনে 1 জুলাই করা হয়েছিল, 1 জানুয়ারি করা হয়েছিল নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন ইন্ডিয়া। এটা হলো পরিকল্পনা, যে ভারতের যে পঞ্চবার্ষিক পরিকল্পনাকে উঠিয়ে নীতি আয়োগ সরকার গঠন করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি 1 জানুয়ারি 2015-তে। তিনি হলেন এটার চেয়ারম্যান। আর নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন ইন্ডিয়া
2023 সালের যে বর্তমান সিইও হলেন নীতি আয়োগের BR সুব্রমণিয়ম, বর্তমান সিইও তোমরা দেখতে পাচ্ছ। এডিশনাল প্রত্যেক কোয়েকশনের সাথে এডিশনাল তথ্য আমি দিয়ে যাব। The third 5-year plan, the target of which to make economy independent and reach self-active position is also known as গ্যাডগিল যোজনা। 3 নম্বর প্ল্যানকে গ্যাডগিল যোজনা করা। হেরাল্ড ডুমাল হলো প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, যে 1951 সালে ভারতে পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল, সেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে মডেল দেওয়া হয়েছিল হেরাল্ড ডুমাল মডেল। আর দ্বিতীয়টা হলো মহালনবিশ মডেল। আর তৃতীয়টা হলো তোমরা দেখতে পাচ্ছ গ্যাডগিল যোজনা বলা হয়। থার্ড প্ল্যানকে গ্যাডগিল যোজনা বলা হয়। আর পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো শুরু করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শুরু করেছিলেন। 1951 থেকে 56 হয়েছিল প্রথম পরিকল্পনা, দ্বিতীয় হয়েছিল 1956 থেকে 61, আর তৃতীয় হয়েছিল 1961 থেকে 1966। এ মেজর শিফট ইন দ্য 9th 5-year প্ল্যান। 9 নম্বর প্ল্যানের মেজর যে শিফট সেটা কি আসলে রিমুভিং ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, যে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রির যে দুর্বলতা রয়েছে সেগুলি প্রতিকার করা ছিল 9 নম্বর পরিকল্পনার মেইন উদ্দেশ্য। আর গরিবী হটাও একটা প্ল্যান ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা। 1 নম্বর পরিকল্পনায় তিনি গরিবী হটাও সেটা করেছিলেন ইন্দিরা গান্ধী। আর যে ভারতের যে মেইন ইন্ডাস্ট্রি যেগুলো মডার্নাইজেশন করতে হবে, সেগুলা ইন্ডাস্ট্রি মডার্নাইজেশন করা হয়েছিল 9 নম্বর পরিকল্পনায়। আর 2 নম্বর পরিকল্পনায় ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল। মহালনবিশ মডেল হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যান। মহালনবিশ কোন মডেল সেটা কোন পরিকল্পনার সাথে জড়িত? দ্বিতীয়, সেকেন্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যান ইন্ডাস্ট্রির জন্য খুব বিখ্যাত। সেকেন্ড 5-year বলে যদি কোন 5-year প্ল্যানে ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল? দ্বিতীয় পরিকল্পনা। আর দ্বিতীয় পরিকল্পনার বছর হলো 56 থেকে 66। The 5-year plan, which focused on growth with social justice, equity, was launched under the government of অটল বিহারী বাজপেয়ী। 1997 থেকে 2002 যে সোশিয়াল জাস্টিস বা সোশিয়াল সামাজিক ন্যায় যেটা প্রতিষ্ঠা করা হবে, সেটা কোন প্ল্যান অনুযায়ী করা হয়েছিল? 9 নম্বর প্ল্যান। আর সেটা কে করেছিলেন? অটল বিহারী বাজপেয়ী 1997 থেকে 2009 প্ল্যানে। The government of India declared plan holiday during which the period, যে এক সময় প্ল্যান হলিডেগুলো করা হয়েছিল, যে জাতীয় পরিকল্পনা যেগুলো চলছিল সেটা কোন সনে মানে পরিকল্পনাগুলো হলিডে ছুটি করা হয়েছিল? 1966 থেকে 1969 সাল পর্যন্ত। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1966 এখানে দেওয়া হয়েছে অপশন সি, 1966 1966 1967 69 70। ঠিক আছে। দ্য কনসেপ্ট অফ ইকোনমিক প্ল্যানিং ওয়াজ ডিরাইভ ফ্রম দ্য মডেল ফলোড বাই, যে ভারতের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার যে মডেল সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? রাশিয়া থেকে। কনসেপ্ট যেটা যে ভারতে যে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা চলবে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? সেটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। রাশিয়ার রাজধানী হলো মস্কো, সুইডেনের রাজধানী স্টকহোম। আর কানাডা, যে ভারতে যে জিএসটি রয়েছে ডুয়েল মডেল জিএসটি, সেটা আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি। ডুয়েল মডেল অফ জিএসটি সেটা হলো কানাডা থেকে নেওয়া হয়েছিল। আর আমেরিকা যেখানে দেখতে পাচ্ছ অপশন সি, সেটা হলো আমেরিকা সবথেকে বিদেশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সবথেকে বেশি আমেরিকা থেকে আসে। আমি আগে বলেছিলাম পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা 5-year প্ল্যান, সেটা সোশিয়াল জাস্টিস নেওয়া হয়েছিল। অপশন ডি, অটল বিহারীর সময় সবথেকে বেশি সোশিয়াল জাস্টিস মানে সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা হয়েছিল। 1997 থেকে 2002 9th প্ল্যানে সেটা নেওয়া হয়েছিল। আর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার প্ল্যান হলিডে হয়েছিল 1966 থেকে 68। আমি সনগুনি পুরা উল্লেখ করে দিয়েছি। দ্য 5th 5-year প্ল্যান 1974 থেকে 1919 মেইনলি ফোকাসড, ফিফথ মানে পঞ্চম, সেটা গরিবী হটাও আমি বলেছিলাম অ্যান্ড সেলফ রিলায়েন্স, সেটা হলো করেছিলেন ইন্দিরা গান্ধী। হোয়াট ইজ দ্য রুলিং প্ল্যান? রুলিং প্ল্যান কি? রুল ওভার ওয়ান প্ল্যান টু অ্যানাদার, একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যান এক বছর যেটা হবে সেটাকে রুলিং প্ল্যান বলা হয়। সেটা করেছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই হলেন জনতা সরকার গঠন হয়েছিল ইন্দিরা গান্ধীর পরে। ইন্দিরা গান্ধীকে তক্তাপাল করে সেটা হয়েছিল মোরারজি দেশাই হয়েছিল 1966 67 68 69 68 69, সেটা হয়েছিল প্ল্যান হলিডে করা হয়েছিল।
Under which plan did the government introduce an agricultural strategy which gave rise the green revolution? গ্রিন রিভলিউশন হয়েছিল ফোর্থ প্ল্যানে, চতুর্থ নম্বর প্ল্যানে গ্রিন রিভলিউশন হয়েছিল। এম স্বামীনাথন গ্রিন রিভলিউশনের ভারতের পিতা স্বরূপ। সেটা করেছিল কে? 1960 হয়েছিল। আর HYB হাই ইয়েল্ড ভ্যারাইটি মানে সবুজ ভালো বীজ বপন করা হয়েছিল যাতে ভারতের ফুড প্রোডাকশনগুলা কম না হয়, বৃদ্ধি পায়। দ্য ইন্টারনাল ফাইন্যান্সিং অফ 5-year plan, the government depends on taxation, public borrowing and other deficit financing. ইন্টারনাল ফাইন্যান্সিং বা যে ভারত যে সেটা যে একটা দেশের যে দেশ চালাবে বা দেশের যে উন্নয়ন করবে সেটা ট্যাক্স থেকে টাকা আসবে আর পাবলিক বোরোয়িং এবং ডিফিসিং ফাইন্যান্সিং দ্বারা হবে। Which one of the following scheme direct the attention of the countries towards the problem of the malnutrition and address it in a mission mode? পোষণ অভিযান। মালনিউট্রিশন মানে হইল অপুষ্টিতে যারা ভুগে তাকে পোষণ অভিযান করেছিল সরকার। 8 মার্চ 2018 এই যে পোষণ অভিযান যেটা সেটা আমাদের সরকার করেছিল 2018-তে। পিজি যারা রয়েছে যে পিজি মানে 0 থেকে 6 নম্বর চাইল্ড, 9 থেকে 6 বছরের বাচ্চা এবং গর্ভবতী মহিলারা যারা আছেন তারা পোষণের আন্ডারে নেওয়া হয়েছিল 2018। এটা স্কিম 8 মার্চ মহিলা দিবস, বিশ্ব মহিলা দিবস 8 মার্চ, সেটা 8 মার্চে নেওয়া হয়েছিল। অপশন হবে এ কারেক্ট, পোষণ অভিযান। In which year 1962 and 1991 the Indian rupee was devalued? Devaluation done 1 and 3 only, মানে 1 হলো বুস্ট এক্সপোর্ট আর 3 হবে রিডিউস ট্রেড ডিফিসিট। সেটা আনসার সেটা হবে, তোমরা দেখতে নিতে পারো। Which one of the following explain the term economic development? Economic development explain কি ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে ইমপ্রুভমেন্ট অফ দ্য টেকনোলজি ইনভলভ, টেকনোলজি ইনভলভমেন্ট করে ইমপ্রুভ করা যায় ইকোনমিক ডেভেলপমেন্ট। ইমপ্রুভমেন্ট ইন দ্য প্রোডাকশন, উৎপাদন বৃদ্ধি করে করা যায়। ইমপ্রুভমেন্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম ঠিকমতো হলে সেটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলা হয়, মানে অল দ্য অ্যাবাভ। এ বি সি তিনোটা কারেক্ট, তিনোটাই অপশন কারেক্ট। টু বুস্ট ইকোনমিক গ্রোথ দ্য গভর্নমেন্ট মোস্টলি লাইকলি প্রোভাইড ইনসেন্টিভ ইনভেস্টমেন্ট দেওয়া হয়, মোস্টলি গভর্নমেন্টে দেওয়া হয়। সেটা দেওয়া হয় কেন? সেটা হলো ইকোনমিক গ্রোথের জন্য দেওয়া হয়। প্রোভাইড ইনসেন্টিভ ও ইনভেস্টমেন্ট মানে বিভিন্ন ধরনের সরকার প্রজেক্ট নিয়ে আসবে যে সেখান থেকে মানুষের কল্যাণ কীভাবে করা যায় সেটা হলো গভর্নমেন্টের উপর নির্ভর করবে। Which one of the following components was not in the agenda in the minimum needs program? NMPর এজেন্ডায় সেটা ছিল না, আর আনা হয়েছিল 7 5-year প্ল্যানে। সেটা হলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মিনিমাম নিডস প্রোগ্রাম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। অপশন সি কারেক্ট। Which one of the following components was not the agenda of the minimum needs program during 7th plan period? সপ্তম পরিকল্পনা অনুযায়ী যে মিনিমাম নিড প্রোগ্রাম আনা হয়েছিল সেটার উদ্দেশ্য কোনটা নয়? নিচের ABCD থেকে কোনটা নয়? এখানে উত্তর হবে রুরাল নেটওয়ার্ক অফ মোটরেবল রোড, মানে এখানে মোটরেবল রোডের তো কোনো প্রয়োজনও হয় না। মিনিমাম নিডস প্রোগ্রাম মানে মিনিমাম মানুষের যেটা লাগবে সেটা হলো রুরাল ক্যাপটিভ এনার্জি লাগবে, রুরাল স্যানিটেশন লাগবে, পাবলিক ডিস্ট্রিবিউশন মানে চাল যেটা মানে পাবলিক ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া হয় সেটাও লাগবে। সেখান থেকে রুরাল নেটওয়ার্ক অফ মোটরেবল রোড সেটা এখানে অপশন শুদ্ধ, সেটা লাগবে না, সেটা অপশন মিনিমাম নিডস প্রোগ্রামের আন্ডারে আসে না। Which one of the following is a saving certificate? কিষাণ বিকাশপত্র। কিষাণ বিকাশপত্র 1988 সনে আনা হয়েছিল। সেটা কিষাণ বিকাশ আমরা দেখতে পাচ্ছি, কিষাণ মানে চাষি, চাষিদের জন্য কিষাণ বিকাশপত্র হলো একটি স্কিম, সেটা সেভিং স্কিম 1988 সনে আনা হয়েছিল। উজ্জ্বলা স্কিম ইজ রিলেটেড টু এলইডি বাল্ব ডিস্ট্রিবিউশন। এলইডি বাল্ব ডিস্ট্রিবিউশন হলো উজ্জ্বলা যোজনার আন্ডারে, এটা হলো উজ্জ্বলা যোজনা, এলইডি বাল্ব দেওয়া হয়েছিল উজ্জ্বলা যোজনার আন্ডারে। What does অমৃত stand for? অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। হোয়াট ডাজ অমৃত স্ট্যান্ড ফর মানে অমৃতের যে সেটা অমৃত থেকে আমরা যে সংক্ষিপ্ত রূপ কী করতে পারে? অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। সেটা কখন হয়েছিল? 2015 সালে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জুন 2015 সেটা আনা হয়েছিল।
দ্য ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক 2004 হয়েছিল, পুরো 2004 ফুড ফর ওয়ার্ক। দ্য ফার্স্ট 20 পয়েন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল কখন? 1975 সনে। সেটা করা হয়েছিল ইন্দিরা গান্ধী করেছিলেন, আর সেটার একটা ভার্সন পরে আনা হয়েছিল 2006। সে তাহলে আনসার হবে 1975। প্রথম আনা হয়েছিল 1975 সনে ইন্দিরা গান্ধীর আমলে। স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট স্কিম ফর আনএমপ্লয়মেন্ট ইয়থ ইন রুরাল এরিয়া যে আনএমপ্লয়মেন্ট ইয়থ আছে সেগুলো আনএমপ্লয়মেন্ট ইয়থের জন্য। সেটা আনা হয়েছিল 1999। সেলফ এমপ্লয়মেন্ট পুয়ার যে জন্য, সেটা হলো স্বর্ণজয়ন্তী স্বরোজগার যোজনা। In India, first official rural-urban poverty lines at the national level were introduced by YK Alagh Committee। যে অফিসিয়ালি যে রুরাল আরবানের যে পভার্টি, যেটা সেই পভার্টি লাইনের কে প্রথম ইন্ট্রোডিউস করেছিল? YK Alagh কমিটি। সেটা হয়েছিল 1979 সনে, তোমরা দেখতে পাচ্ছ। দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ প্রিজার্ভেশন অফ ফুড অ্যান্ড মিট, কেয়ারফুলি রিমুভিং ওয়াটার অর ফ্রিজ ড্রাইং, সেটা অপশন হবে ডি। দ্য স্কিম আম আদমি বিমা যোজনা, অল ল্যান্ডলেস লেবারার লিভিং বিলো পভার্টি লাইন ইন রুরাল এরিয়াস, সেটা হবে আম আদমি বিমা যোজনা। কাপাট CAPAT, কাপাট ইজ অ্যাসোসিয়েট কাপাট এসেছিল 1986 সনে, আর সেটা কেটার লগে কন্ট্রোলিং অফ পলিউশন ইন হেভি ইন্ডাস্ট্রির, যে হেভি ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেটা ভুল অপশন এ কারেক্ট, অ্যাসিস্টিং অ্যান্ড ইভালুয়েটিং রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, সেটা গুগল থেকে দেখলাম, অপশন এ শুদ্ধ কারেক্ট। হাউ মেনি ফাংশনাল স্পেশাল জোন আর দেয়ার ইন ইন্ডিয়া? 8। 8টি হলো ফাংশনাল ইকোনমিক জোন, যেটা ব্যবসা বাণিজ্য করে। প্রথম হলো কান্দলা হলো গুজরাটে, কান্দলা হলো ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন ইন ইন্ডিয়া। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য এশিয়াস ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন? কান্দলা পোর্ট গুজরাট হলো এশিয়ার ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা হলো কান্দলা গুজরাটে রয়েছে। Development of human capital done by investment in development of human capital is done by the investment in, সেটা হলো অপশন এ এডুকেশনাল সেক্টর। এখানে অপশন হবে এ কারেক্ট, 1 and 2 কারেক্ট। 1 and 2 মানে এডুকেশনাল হেলথ, সেই দুটা হবে মেইন। হিউম্যান ক্যাপিটাল করতে হলে এডুকেশন লাগবে আর হেলথ লাগবে, অপশন এ কারেক্ট। In India, which has the highest share in the distribution of credit to the agricultural credit, যেটা highest share the distribution of the credit agricultural allied activities, সেটা হবে কমার্শিয়াল ব্যাংক। সেটা হবে কি? কমার্শিয়াল ব্যাংক। 1845 সালে ব্রিটিশরা কমার্শিয়াল ব্যাংক গঠন করেছিল। হোয়াট ইজ দ্য গোল অফ দ্য মিশন ইন্দ্রধনুষের মিশন ইন্দ্রধনুষ, এটার গোল কি? এটা হেলথ সেক্টরের সঙ্গে জড়িত। সেটা হবে এনশিওর ফুল ইমিউনাইজেশন, মানে ইনজেকশন ফুল ইমিউনাইজেশন উইথ অল ভ্যাকসিন ফর চিলড্রেন আপ টু দ্য এজ অফ 2 years 2 years থেকে। আর সেটা ইন্দ্রধনুষ প্রেগনেন্ট ওমেন যারা আছে, গর্ভবতী মহিলারা যারা আছে তাদের জন্য। আর যারা ছোটো বাচ্চা রয়েছে তাদের 0 থেকে 2 বছর বয়সে সে বাচ্চাগুলোকে ইমিউনাইজেশন দেওয়া হয়। 2014-তে সেটা আনা হয়েছিল। হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ সম্পূর্ণ বীমা গ্রাম যোজনা টু প্রোভাইড রুরাল পিপুল অ্যাফোর্ডেবল লাইফ ইন্স্যুরেন্স, সেটা হলো মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। সেটা আনা হয়েছিল 2002 থেকে 2003-এ। হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ সম্পূর্ণ বীমা গ্রাম যোজনা, এটা হলো মিনিস্ট্রি অফ কমিউনিকেশন 2002 থেকে 2003 পর্যন্ত। আজকের সেশন এখানেই সমাপ্ত করা হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।